বিদায় নিয়ে তামিজ শিকদার নিজ গন্তব্যে ছুটে গেলেন গাড়িতে ভর করে। রমণী কাঁধে ব্যাগ চেপে আশেপাশে নজর ছিটিয়ে ধীর পায়ে বরাদ্দকৃত ক্লাস কক্ষের অভিমুখে এগিয়ে গেল। ইয়া বড় বড় দুটো ভবন মুখোমুখি, মধ্যস্থে বিশালাকা মাঠ, চতুর্দিকে ধবধবে সাদা ইউনিফর্ম পরিহিত সারি সারি শিক্ষার্থীর ঢল। প্রিয়া রোল নম্বর 2। বাকশক্তিহীন হওয়ার পরেও সুখ তার উপর লেভেলে থাকে সব সময়, যা সে কিছুতেই মানতে পারে না। রোজ কিছু না কিছু ছুতো ধরে খোঁচাতে চলে আসে, অথবা জনসম্মুখে অপমান করার সুযোগ খোঁজে। এই যেমন নিঃশব্দে ক্লাসে যাওয়ার ফাঁকে প্রিয়া দলবল নিয়ে সুখের কাঁধে ধাক্কা দিল। পরপর মুখ ভেঙে মিছিমিছি মুখে অপরাধী ভাব ফুটিয়ে সরিও বলল। ভাগ্যিস খোলা মাঠে মুখ থুবড়ে পড়েনি সুখ। সে বুঝে নিল কাজটি প্রিয়া রানীর ইচ্ছাকৃত। টু শব্দটি করল না সুখ। মৃদু মলিন হেসে ক্লাসে চলে এলো। প্রথম সারিতে কখনো বসেনি সুখ, তার ইচ্ছেও জাগেনি কভু। সে ধীর পায়ে মধ্যভাগের একটা বেঞ্চে গিয়ে আসন পেতে নিল নিজ দায়িত্বে। সেখানেই চুপটি করে বসে ক্লাস শেষ করে বন্ধু বলতে তার একজনই আছে, ফাহিমা নাম তার। মেয়েটা আসেনি আজ, সেদিন বৃহস্পতিবার। প্রতিদিন ক্লাস শেষে তোফা চলে আসে সুখের কাছে, আজও এসেছে। আশেপাশেই থাকবে অথবা ক্যান্টিনে। সুখ ক্লাস থেকে বেরিয়ে রূপম স্যারের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার দেখা করতে বলেছে, কারণটা অবশ্য এখনও জানা যায়নি। আমার সাথে কক্সবাজার ঘুরতে যাবে সুখের চোয়াল শক্ত হয়ে আসে অবিলম্বে। হাতা মুঠোবদ্ধ করে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। অনুমতি নিয়ে খানিক আগেই প্রবেশ করেছে সুখ, আর এসে স্যারের এমন প্রস্তাব। সুখ মুখ তুলে চাইল, খানিক পর ঘৃণায় রক্ত টকবগিয়ে ওঠে, গা গুলিয়ে এলো। মুখের ভাব এমন দেখালো যেন সে স্যারের ইঙ্গিত সম্পর্কে অজ্ঞাত। সুখের ইশারা কলেজের তেমন কেউ বোঝে না। সে শূন্যে হাত চালিয়ে প্রথমে লিখল কক্সবাজার, পরপর প্রশ্ন করল, সেখানে গিয়ে কি করব স্যার? বিচে যাব, দুজন একসাথে ঘুরবো ফিরবো। আর হ্যাঁ, তুমি কিন্তু বাড়ির কাউকে বলবে না যে রূপম স্যারের সাথে গিয়েছো। রূপম স্যার নামক মানুষরূপী জানোয়ারের লোলুপ দৃষ্টি তখন বিচরণ করছে সুখের দেহের ভাঁজে ভাঁজে। যদিও জামা ঢিলে ঢালা হয়, তেমন সন্তুষ্ট হতে পারছেন না। সুখ প্রায়শই এই দৃষ্টির সম্মুখীন হয়েছে। তখন দৃষ্টি সম্পূর্ণ মানে না বুঝলেও আজ ঠিকই ধরতে পেরেছে। সে প্রশ্ন করল অবোধ শিশুর মতো, তাচ্ছিল্য ভরা ঠোঁট ফোটে। তাহলে কি বলবো? বলবে যে কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছ। সুখের পরবর্তী ইঙ্গিত বুঝতে স্যারের কষ্ট হবে দেখে রমণী খাতা বের করে লিখল, আমি আপনার সাথে ঘুরতে গেলে আপনার ওয়াইফ কিছু মনে করবে না? লেখাটা দেখে থমথমে হয়ে এলো রূপম স্যারের মুখটা। ডেস্কের ওপর বসেছিলেন তিনি, সেখান থেকে নেমে এলেন হঠাৎ। সুখ মৃদু হেসে আরও দুটো বাক্য লিখল, আপনার সাথে ঘুরতে গিয়ে আমার কি লাভ হবে স্যার? তাছাড়া কলেজে এত স্টুডেন্ট থাকতে আমি কেন? হিট দিস বাস্টার্ড। আঘাত কর ফুল। সুখ চকিতে দরজার দিকে চাইল। বর্জ্যতার টকটক আওয়াজ তুলে ভেতরে প্রবেশ করছে পুরুষালী অবয়ব। রুমালে আবৃত মুখশ্রীতে দৃশ্যমান ধূসর কালো মণি চোখগুলো দেখতে এসে থমকে গেল কিছুক্ষণের জন্য। এই চোখ দুটো তার ভীষণ চেনা। বর্ণভাই এইখানে, তার পাশেই ভীত সন্তুষ্ট তোফা এবং কলেজের প্রিন্সিপাল জনাব মহিউদ্দিন স্যার। বর্ণর দৃষ্টি থেকে আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছে যেন। ওই ক্ষুরোধার রক্তচক্ষু রূপম স্যারের দিকে স্থির। লোকটার গলা শুকিয়ে এলো মুহূর্তেই। হাসার চেষ্টা করলো অল্প স্বল্প। সুখ স্তম্ভিতের ন্যায় চেয়ে থাকার মাঝে পুনরায় গম্ভীর অথচ ক্ষিপ্র গলায় বলে উঠল বর্ণ। ফুলকে আঘাত কর বলছি। সুখ এবার রূপম স্যারের দিকে চায়, চোয়াল শক্ত, হাত দুটো মুঠোবদ্ধ। আমি তোমার ছাড় হই সুখ। রেস্পস। সেকেন্ডের ব্যবধানে আটকে ওঠে তোফার দুহাত বিস্ময়ে, ঠোঁট ছুঁয়ে গেল আপনা আপনি। চূড়ান্ত আশ্চর্যে চোখ পাকিয়ে আসে তার। সুখ মুঠবদ্ধ ডান হাত সজোরে বসিয়ে দিয়েছে রূপম স্যারের নাক বরাবর। অনাকাঙ্ক্ষিত আক্রমণে তাল সামলাতে না পেরে ডেস্কের ওপর ছিটকে পড়েন তিনি। সুখ থেমে রইল না। এতক্ষণের পুষে রাখা ক্ষোভ ঘৃণা উগড়ে দিল পরপর। রূপম নামের নিকৃষ্ট লোকটার কলার ধরে থাপ্পড় বসালো গালে। এটা কে ধরনের ব্যবহার? একজন সম্মানিত শিক্ষকের গায়ে হাত তোলার শাস্তি কি হতে পারে আন্দাজ আছে তোমার? প্রিন্সিপাল স্যার আপনার সামনে। তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই সুখ ক্ষিপ্র বাঘিনীর মতো ইশারায় কণ্ঠস্বর নেই বলে দুর্বল ভেবেছিলে আমায়? কথাটি বুঝিয়ে এলোপাথারি চর বসাতে লাগলো দু হাতে।
মেজাজ শান্ত হচ্ছে না কিছুতেই। ইচ্ছে করছে শ্বাসরোধ করে পৃথিবী থেকে এমন নিকৃষ্ট মানুষের অস্তিত্বই নিশ্চিহ্ন করে দিতে। অপমানে মুখের রং পাল্টে এলেও রূপম স্যার গালে হাত রেখে চুপ রইলেন। সামনে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছেন, ওনার সামনে কিছু করা যাবে না, নিজের দোষ তো ঢাকতে হবে। বর্ণ ঠোঁটে ঠোঁট চেপে স্থির চেয়ে আছে, বুকে হাত বেঁধে। তোফা এগিয়ে গিয়ে সুখকে টেনে নিয়ে এলো। রাগে প্রচণ্ড ঘৃণায় চোখ ঝাপসা হয়ে আসছে সুখের। একজন শিক্ষক পিতা সমতুল্য, যিনি সুন্দর জীবন গঠনে সুশিক্ষা দেন, পিতাসম সেই শিক্ষকের কাছে এমন জঘন্য প্রস্তাব, ছি। প্রিন্সিপাল স্যার, আপনার সামনে একজন হাঁটুর বয়সী স্টুডেন্ট আমার গায়ে হাত উঠিয়েছে, আর আপনি কিছুই বলবেন না? জনাব মহিউদ্দিন স্যার চোখের চশমা ঠেলে দিয়ে সুখের দিকে চাইল, যাকে এই মুহূর্তে তুফা দুহাতে আড়াল করে রেখেছে। চোখে অশ্রু, অথচ এর গহীনে লোকায়িত ঘৃণার অগ্নিকুণ্ড। ভদ্রলোক লম্বা দম নিয়ে বললেন, একজন শিক্ষার্থী অকারণেই কোনো স্যারের গায়ে হাত উঠানো দুঃসাহসিক কাজ করবে বলে আপনার মনে হয়? কি করেছেন তার সাথে? বিশ্বাস করুন স্যার, আমি ওকে কিছুই বলিনি, শুধু এটাই বলেছিলাম যে তুমি তো কথা বলতে পারো না, এ তো পরে কি হবে, তার চেয়ে বরং। বর্ণশীতল দৃষ্টি স্থাপন করে নিঃশব্দে দু পায়ে এগিয়ে যেতেই রূপমস গলা খাকারে দিয়ে থেমে গেলেন। ঘামতে শুরু করেছেন ইতিমধ্যে। সুখের সাথে হওয়া কথোপকথন কি কোনোভাবে সবাই জেনে গেছে? কিন্তু কিভাবে? প্রশ্নতিক্ত চোখে বর্ণ জানতে চাইল হিয়ালি স্বরে। তারপর রূপম স্যার জিভে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে প্রিন্সিপালের দিকে চাইলেন। মস্তিষ্ক ঘেটে নিজেকে নিয়ে এমন কিছু সাফাই খুঁজলেন যেন পুরো দোষ সুখের উপর গিয়ে বর্তায়। বর্ণর শান্ত দৃষ্টি রূপম স্যারের মুখশ্রীতে বিচরণ করছে তখন। দুজন প্রায় মুখোমুখি। ডান হাতে ধীরস্থির তুড়ি বাজাতে বাজাতে বর্ণ পিছু না ঘুরে বলে উঠল আচমকা, গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, ফুলকে নিয়ে গাড়িতে গিয়ে বস তুফা। তার কথা শেষ এবং হাতে তুড়ি বাজানো থেমে গেল। পরপরই সেই হাতটা হিংস্র গতিতে গিয়ে ঠেকল রূপম স্যারের কণ্ঠনালীতে। এই কণ্ঠ দিয়েই তো বোবা ফুলকে কক্সবাজার যাওয়ার প্রস্তাব রেখেছিল। কণ্ঠনালী বদব শ্বাসনালী দুটোই চেপে ধরে অবিলম্বে এক ছুটে পেছনের দেয়ালে নিয়ে গিয়ে আটকে দিল বর্ণ। চোখে অদ্ভুত নিষ্ঠুরতা, দয়ামায়াহীন কেমন পাষণ্ড সেই চাহনি। রূপম স্যারের জিভ বেরিয়ে আসে শ্বাসকষ্টে। লোকটা ছটফটিয়ে ওঠে মুহূর্তেই। দুহাতে বহু প্রচেষ্টায় গলা থেকে বর্ণর হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তিনি ব্যর্থ। প্রিন্সিপাল এতক্ষণ চুপ থাকলেও এবার এগিয়ে গেলেন, রূপম স্যারকে ছাড়িয়ে নিতে চাইলেন। বর্ণ ছেড়ে দাও, মরে যাবে, ওনার ব্যবস্থা আমি করব। বর্ণর কানে সেই সব কথা পৌঁছয়নি বোধ হয়। সে কঠোর গলায় ধমকে উঠল খানিক পেছনে জড়সড় দাঁড়ানো রমণীদের উদ্দেশ্যে, তুফা, তোদের গাড়িতে গিয়ে বসতে বলেছি, কথা কানে যায় না? দুজন কেঁপে উঠল যেন। হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে। মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে উঠেছে। তোফা ঢুক গেলে সুখের হাত ধরে তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে এলো। সামনেই কিছু কিছু শিক্ষার্থী উকি ঝুঁকি দিচ্ছে ভেতরে কি ঘটছে দেখার লক্ষ্যে। প্রিন্সিপাল স্যারের কানে যেহেতু কথাটা উঠেছে, ওই রাস্কেল সো কল্ড টিচার শাস্তি তো পাবেই। তুই আর কাঁদিস না সুখ পাখি, দেখ আশেপাশে সবাই আর চোখে দেখছে। সুখ শুনল তোফার কথা, শেষবারের মতো চোখ মুছে স্বাভাবিকভাবেই করিডোর পার করে এলো। ইশারায় জানতে চাইল, বর্ণ ভাইকে তুমি ডেকেছো? তোফা না করে ওঠে। সে তো সুখের অপেক্ষায় ক্যান্টিনে গিয়ে বসেছিল। হঠাৎ সামনের একটা টেবিলে নজর যেতেই পড়ানোর মতো মনে হলো। মুখ ঢেকে রাখায় সঠিক চিনতে না পারলেও কাছে এসে চিনে নিতে তেমন অসুবিধা হয়নি। এরই মাঝে সুখের ফোন এলো, আর সেটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে রূপম স্যারের উক্তিগুলো ভেসে আসে। বর্ণর পাশে বসার অনুমতি পেয়েছিল তোফা। সেই সুবাদে কথাগুলো বর্ণও শুনতে পেয়েছে স্পষ্ট। মুহূর্ত ব্যয় না করে সে ঝড়ের গতিতে উঠে এসেছে। অতঃপর প্রিন্সিপালকে নিয়ে রূপম স্যারের কেবিনে উপস্থিত হলো। পেছালা রাস্তায় গাড়ির চাকা ঘুরছে বিরতিহীন। অভ্যন্তরে খানিক আগে ধীমে আওয়াজে মিউজিক চললেও এখন তা অফ। ড্যাশবোর্ডে ফোন আটকে রাখা, সেখান থেকে মেয়েলি অতিষ্ঠ স্বর ভেসে এলো, ভাই তুই ফিরছিস কবে, আর গিয়েছিস এবার কোন জায়গায়? স্টিয়ারিংয়ে হাত চালিয়ে বোনের কথায় মেয়েরা মৃদু হাসল, বাহাতে মাথা চুলকে জবাব দিল, রংপুর আছি, 2-1 দিনের মাঝেই ফিরে যাচ্ছি ঢাকা। কিছু দূর যেতে আচমকা তড়িঘড়ি করে ব্রেক করছে মেহরাব।
পরপর সচকিতে পাশে তাকায়। কাদা পানিতে চাকা চালিয়ে দিয়েছে এবং কারো গায়ে সেগুলো ছিটকে গেছে। সে ত্রস্ত হাতে ডোর মেলে নেমে এলো রাস্তায়। সরি মিস। মাথার ওপর সূর্য তেজ দেখিয়ে বেড়াচ্ছে। তেজটায় গলা শুকিয়ে কাট। আইসক্রিম খাওয়ার ইচ্ছে জেগেছিল তৌফার। পার্লার রাস্তার বিপরীত পার্শ্বেই। গাড়ি চড়ে বসার পূর্বে সুখের হাত ধরে রাস্তা পার হতে ধরেছিল মাত্রই, অথচ তার আগেই কাদা পানিতে মাখো মাখো হয়ে গেছে জামা কাপড়। রাগে দুঃখে উত্তপ্ত মস্তিষ্ক আরও দ্বিগুণ চড়াও হলো। তার উপর সরি শব্দটা উপহাস বই, অন্য কিছু মনে হলো না তৌফার। রমণী দাঁতের দাঁত হিসিস করে ওঠে। উজবুক অন্ধ নাকি? গাড়ি ঠিকভাবে চালাতে না পারলে স্টিয়ারিং হাতে ধরেছেন কেন? হ্যাঁ, জামাটাই নষ্ট হয়ে গেল। থমথম করে ওঠে মেহরাব। রাগ হলো কিঞ্চিত। সে তো ভুল স্বীকার করেছে, তাও এসব বলার মানে কি? মেহরাব চাপা স্বরে বলল। কি বললেন মিস? যেটা শুনলেন সেটাই। তোফা তেতে উঠল। সুখ তার বাহু চেপে ধরে, হয়তো ভুল করে ফেলেছে লোকটা। কেউ কাউকে তো আর ইচ্ছে করে কাদা ছুড়বে না, তাও অজানা অপরিচিত। তোফার আগে দৃষ্টি ছুড়ে তার উদ্দেশ্যে। মাঝে মাঝে এই সুখের ওপর প্রচণ্ড রাগ পায়। তার এই ভালো মানুষের জন্যই দুষ্টুরা পার পেয়ে যায়। মিস সরি তো বললাম। তোফা পরনের সাদা গোলাপি জামার টায়ে লেপ্টে থাকা ময়লা পানি সমেত পরক করে নিল। বলল ছদ্ম হেসে। আর সাথে সাথে আমাদের জামাও পরিষ্কার হয়ে গেছে। মেহরাব হতাশ চোখে অদৃশ্যে তাকিয়ে থাকা সুখের দিকে চাইল ভ্রুকুটি করে। মেয়েটাকে কোথাও যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না। সে হঠাৎ তোফার কাঁধের ব্যাগ আর খানিক দূরে অবস্থিত কলেজের দিকে চেয়ে ছোট ছোট চোখে বিড়বিড় করে। মিস ঝগড়ার মুডে আছেন? নিশ্চয়ই কলেজে পানিশমেন্ট পেয়েছে আজ। মাহির ছিল কারের নিকটে। রকস্টার আশফিয়ান পর্নোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে পর্দায় কালে ভদ্রে তাকেও দেখা গেছে ফাঁক ফোকরে। কলেজের কিছু বিচক্ষণ স্টুডেন্ট তাকে এখানে দেখে খুব সহজেই শনাক্ত করে নিয়েছে। তবে অবাক হয়নি, কেননা আশফিয়ান বর্ণ এই কলেজের মুখ উজ্জ্বল করে এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে গেছে, যা বর্তমানে কিছু কিছু শিক্ষার্থীদের গর্বের কারণ। সে যদি এখানে আসে তা খুব বেশি আশ্চর্যের কারণ না হওয়ার প্রশ্ন কমই উঠবে। মুখাবৃত বর্ণকে তারা না চিনতে পারলেও মাহিরের আশেপাশের ছেলেমেয়েরা কেবল তাকেই খুঁজে ফিরেছে। এক প্রকার অতেষ্টি ক্যাম্পাস ছেড়েছে ছেলেটা। বরণ পুনরায় ফিরে এসে তাকে না পেয়ে ইংলিশ বাংলার মিশ্রণে কয়েকটা গালি ছুড়ে নিজ থেকে কল লাগাতেই অবগত করে না যাওয়ার অপরাধে পার কয়েক মাফ চেয়ে দুঃখের সংবাদটি জানিয়েছে। অগত্যা নিজেই ড্রাইভিং সিটে এসে বসল বর্ণ। ফ্রন্ট মিররে সুখের কন্দনরত মুখশ্রী অবলোকন করে নিল এক ঝলক। তোফা বোঝাতে বোঝাতে হাল ছেড়ে দিয়েছে। মেয়েটার মন ফ্রেশ করতেই মূলত আইসক্রিম খাওয়ার বাহানা খুঁজেছিল তোফা। কিছুক্ষণ শান্ত থাকলেও এখন আবার মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। ব্যাস একটু আহ্লাদ করে কি হয়েছে জানতে চাওয়ায় পুনরায় অশ্রু বিসর্জন দিচ্ছে। আজকের এই ঘটনার জন্য নিজের দুর্বলতাকেই দায়ী করছে সুখ। কলেজে হাজার হাজার শিক্ষার্থী, সবাইকে রেখে তাকে কেন এমন প্রস্তাব দিল? নিশ্চয়ই তার কথা বলার সক্ষমতা নেই, ভেতরের যন্ত্রণা ঠোঁটের আগায় কথা হিসেবে ফোটানোর শক্তি নেই বলেই সবার চেয়ে তাকে নিরীহ আর দুর্বল ভেবেছে। হঠাৎ জোরে ব্রেক কষতেই সামনে থুবড়ে পড়তে গিয়েও পড়ল না সুখ। কান্না থেমেছে তার, তবে চোখের পাপড়ি ভেজা। ক্ষণে ক্ষণে ছোটদের মতো নাক টানছে। সুখ হয়তো বুদ্ধির মতো সামনে চাইল। নির্বিকার ভঙ্গিতে সিটে হেলান দিয়ে আছে বর্ণ। চোখে নেই রাগ কিংবা ঘোর অথবা ঘৃণা, দৃষ্টি নির্লিপ্ততা। তার পাশে সিয়াম, সেও প্রশ্নাতীত চোখে বর্ণর দিকে তাকিয়ে। এটা শিকদার বাড়ির রাস্তা নয়, তবে থামলো কেন বোনটা? সুখ জানলার কাজ ভেদ করে বাইরে দৃষ্টি স্থাপন করতেই মুখের এক্সপ্রেশন পাল্টে গেল নিমিষে। অধর কোণে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। অদূরে দল বেঁধে ছোট বড় বাচ্চারা কানামাছি খেলছে। কেউ বা লাফালাফি, কেউ বেলুন উড়াচ্ছে, আবার কেউ কেউ দৌড়াদৌড়ি। ক্ষণে ক্ষণে পাল্লা দিয়ে খিলখিলিয়ে হেসে উঠছে নিষ্পাপ মুখগুলো। সে হাসিতে মুখরিত আশপাশ। প্রকৃতিও যেন তাদের আনন্দে আনন্দিত। সুখের মন দুলে ওঠে। তোফার হাত ঝাঁকে প্রফুল্ল চিত্তে বাহিরে ইশারা করে পৌঁছায়। চলো না ওখানে যাই। বর্ণ যাওয়ার অনুমতি দিতেই সুখ সুরসুর করে নেমে ছুটে গেল বাচ্চাদের কাছে। তোফা ধীর পায়ে পিছু যেতে যেতে হেসে ফেলল। ছোট ছোট বাচ্চা সুখের ভীষণ পছন্দ। যাক, মন ভালো করার উপায় পেয়ে গেল মেয়েটা। বর্ণ ড্যাশবোর্ড থেকে প্রেস বল নিয়ে অন্যমনস্ক হয়ে প্রেস করে যাচ্ছে, সেটাই। মস্তিষ্কে কী চলছে কে জানে। ক্ষণে ক্ষণে জল শক্ত হতেও দেখা যাচ্ছে।
সিয়াম আহত শ্বাস ফেলে নিশ্চুপ বসে রইল পাশে, কিন্তু তার চুপ থাকতে ইচ্ছে করছে না। কি বলবে ভাবতে ভাবতেই মিররে নিজেকে একবার দেখে গদগদ কণ্ঠে বলে উঠল, বর্ণ, দেখ দেখ আমার মাথায় চুল গজাতে শুরু করেছে। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই নোরা ছুটে এলো। বর্ণ, দুদিন পর বাড়ি এসেছো, আমার চকলেট, আমার চিপস আর গিফটস কোথায়? বর্ণকে ফিরিয়ে আশেপাশে পরখ করে পিছু উকি দিল সে। নিশ্চয়ই মাহিরের কাছে, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না। নোরা পুনরায় জিজ্ঞেস করতেই বর্ণ অপরাধী চোখে কানে হাত রাখল। মুহূর্তের প্রখরতা উবে গেল বাচ্চাটার। কিছুই আনোনি? বর্ণ ফের দুদিক মাথা ঝাঁকায়, চক্ষু হাসছে অথচ মুখ অবয়বে মেয়েকেই অপরাধবোধ। নোরা হম্বিতম্বি দেখিয়ে যেভাবে এসেছে সেভাবেই চলে গেল দাদুর রুমে। লুডো খেলছে দুজন, দুবার উইনার হয়েছে সে। যাওয়ার আগে নোরা রাগী স্বরে অভিমান সমেত বলে গেল বর্ণকে, তোমার সাথে আমার কাটতি। সুখ কারোর সাথে কথা না বলেই নিজ কক্ষের অভিমুখে হাঁটা ধরেছে। 5th ফ্লোরে তার রুম। 2nd ফ্লোর ফিরিয়ে পরবর্তী ফ্লোরের কয়েকটি সিঁড়ি পার করতে পেছন থেকে ধূপধাপ পা ফেলে চঞ্চল গায়ে কারো আসার আভাস পায়। না দেখে সুখ বুঝে নিল এটা কে হতে পারে। বর্ণ ত্রস্ত পায়ে আর চোখে এক পলক সুখের মুখশ্রী দেখে আগে যেতে যেতে হুকুম করলো যেন, আমার জন্য হট কফি নিয়ে আয় ফার্স্ট। সুইমিং পুলের কালচে সবুজ জলে সূর্যের রশ্মি ঠিকরে পড়ে মুক্তের ন্যায় দীপ্তি ছড়াচ্ছে। তার পাশ ঘেঁষে মূল ফটকে যাওয়ার সরু পথ। আবার তার সামনেই শিকদার বাড়িটি দাম্ভিকতার সাথে অভিযোগবিহীন দণ্ডায়মান। শুভ্র এবং বাদামি আস্তরণে আবৃত বাড়িটি মোট 5 তলা। পুল থেকে বাড়ির দিকে এক নজরে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ব্যালকনির রেলিং ভেদ করে সবুজ ফুল গাছের ক্ষুদ্র ক্ষুদ্র লতা বেয়ে পড়ছে। চোখে জোড়ানো অদ্ভুত এক দৃশ্য। সুখদের ফিরতে দেখে রুবাইয়াত নিজের হাতে ঠান্ডা লেমন জুস তৈরি করছে। উত্তপ্ত গরম থেকে ফিরছে তারা। ঠান্ডা পানীয় পান করলে ভালো লাগবে। রোজ কাজটা হয়তো তিনি নয়তো সাইমা বোয়া করে থাকেন, অথবা যে কোনো পরিচালিকা। বোয়া এবারের একজন বিশ্বস্ত, পরিবারের একজন অলিখিত সদস্যও বলা যায়, কেননা তিনি এ বাড়িতে আছেন বিগত 19 বছর ধরে। সুখকে অতিরিক্ত আম্মা সম্বোধন করার জন্য যদিও রুবাইয়াত ওনার প্রতি কিঞ্চিত বিরক্ত। রুবাইয়াত চান না একমাত্র মেয়েকে তার মতো মমতায় অন্য কেউ সম্বোধন করুক, এতে মনে মনে হিংসা হয়। এই বুঝে মেয়ে তার কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু তিনি কখনো নিষেধও করেনি। হয়তো বোয়ার আপন কোনো সন্তান নেই বলেই এবারের ছেলে মেয়েদের নিজের ভাবেন। আপন মসজিদে চলার পথে তোর শব্দ কানে বাজতেই থেমে গিয়েছিল বর্ণর পদযুগল। সজাগ মস্তিষ্কে সেকেন্ড কয়েক স্থির থেকে ভ্রু আড়াআড়ি করে পিছু ঘুরে তাকালো। হঠাৎ সুখ হাস্যরসহীন শীতল চোখে তাকিয়ে পরপরই বর্ণকে ডিঙিয়ে যেতে যেতে হাতের ইশারায় বুঝিয়ে দিল একটি বাক্য, আমি মেইড নই। বর্ণর নজর তির্যক হয়, মসৃণ টানাটান কপালে ভাঁজ পড়ে। সেও সমানে সুখের পাশাপাশি এগিয়ে যেতে যেতে ব্যঙ্গাত্মক সুরে বলল, তাহলে আমায় কি ভেবেছিস? নিজের প্র্যাকটিস? সকল কাজ পেছনে ঠেলে তোকে সারা শহর ঘুরিয়ে আনলাম। আমি তোর ড্রাইভার? আমি তোর ড্রাইভার। আমি কি একবারও বলেছি রকস্টার সাহেব আসুন, আমাকে শহর ঘুরিয়ে দেখান? ইশারায় মনের ভাব বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হলো সুখ। বিপরীত মানুষটি বুঝলো কিনা কে জানে। নিজ থেকে সেধে সেধে শখ করে এখন তার উপর দুষ চাপানোর কি মানে? একা একা ওই রাস্কেলের সাথে দেখা করতে কেন গিয়েছিলি? সঠিক সময় না পৌঁছালে যদি তোকে... বর্ণর স্বর কিছুটা কঠিন, রুক্ষ অথচ গম্ভীর শোনালো, যার গহীনের রূপম স্যারের জন্য উপচে পড়া সীমাহীন রাগ। বলার সময় মুখশ্রী শক্ত হয়ে আসছিল তার। পায়ের গতি থেমে থাকেনি কারো। মৃদুমন্দ আওয়াজ তুলে এগিয়ে চলছে উভয়। সুখ জবাব দিল না, মৌন রয়। এরিফাকে 3rd ফ্লোর পার করে 4th ফ্লোরের করিডোরে উঠে এলো তারা। প্রত্যুত্তর না পেয়ে পুনরায় চল শক্ত হলো বর্ণর। সুখের নিকটে চলে এলো সে, হিসিয়ে বলল তাতে দাঁত চেপে, কিছু বলেছি তোকে? ওর মতলব ভালো নয় জেনেও কেন গিয়েছিলি একা? সুখ থেমে গেল হঠাৎ, অতঃপর ব্যাগে হাত চেপে ধীর লয়ে ঘাড় বাঁকিয়ে চাইল তার দিকে। এক বুক সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রাখল। অদ্ভুতভাবে বর্ণ টের পেল তার বুকটা যেন ধক করে উঠল। চিনচিনে সূক্ষ্ম একটা ব্যথা হানা দিল অন্ত করে। কিন্তু এর কারণ কি হতে পারে? সুখের নির্লিপ্ততা? সুখ সুযোগের সদ্ব্যবহার করতে ভুলল না আজ? বুকের নিঃশব্দ হাহাকার ধামাচাপা দিয়ে বর্ণর নিষ্ঠুর পাষণ্ডের মতো বলা সেদিনের কথা অনুযায়ী হাতের ইশারায় জবাব দিল তাচ্ছিল্য হেসে,
আপনিই তো সেদিন বলেছিলেন এই সুখ জন্ম পরিচয়হীন আশ্রিতা, তার কিছু হয়ে গেলে কার কি যায় আসবে। কক্ষে এসে স্তব্ধ প্রতিক্রিয়ায় বেডে গা এলিয়ে দিল বর্ণ। এতক্ষণে তার শাওয়ার সেরে কফি হাতে ব্যালকনিতে গিটার নিয়ে বসার কথা, অথচ সে করিডোর হতে থমকে আসা পদচাপে কোনোরকম রুমে এসে থেমেছে। আনমনা দৃষ্টি চার দেয়ালের গুমোট পরিবেশটা নিতান্তই অসহ্যকর ঠেকছে। আচমকায় বুকের ভেতরটা অস্থির অস্থির লাগছে কেন? বুবা ফুলের কথাটায় এতটা অস্বস্তি বা কেন হচ্ছে? সে তো তাকে ভেঙে চুরে ঘুরিয়ে দিতে চেয়েছিল, যেভাবে স্বচ্ছ আয়না অসামান্য আঘাতে ঝরঝর করে ভেঙে চুরমার হয়। অদৃশ্য জখমে ক্ষতবিক্ষত করে দিতে চেয়েছিল তার কোমল হৃদয়। যেন শুধু সে নয়, দ্বিতীয় কাউকেও ভালোবাসি বলতে রুহু কাঁপে শঙ্কায়, দেহ অবশ হয়ে আসে, হৃদয় নিথর হয়ে যায়। সে তো সফলও হয়েছিল, সুখের ছোট্ট ভীত হৃদয় খণ্ড বিখণ্ড করে দিতে পেরেছে। তবে আজ ফুলের নির্লিপ্ততা, তাচ্ছিল্য ভরা কথায় তার অন্তর কেন হাঁসফাঁস করছে। ট্রেতে কফি এবং জুস দুটো সাথে নিয়ে এলো সাইমা বুয়া। যেটা ইচ্ছে সেটা খাবে। সুখ আসেনি, অথচ বর্ণ তাকেই আশা করেছিল। পরপরে নিজের প্রত্যাশায় নিজেই অবাক হলো। হঠাৎ মনে পড়ে সেই তো সেদিন বুবা ফুলকে তার রুমের ত্রিসীমানায়ও ঘেঁষতে বারণ করেছিল। তাই বলে মেয়েটা ফিরেও তাকাবে না? আর সব ভালোবাসা শেষ? বন্য আব্বা, এই হানে থুইয়া গেলাম, খাইয়া লিয়েন। আর কিছু লাগবো? আয়না দিব? টি টেবিলের ট্রে রাখতে রাখতে সাইমা বুয়া অকপটে বলে গেল কথাগুলো। বর্ণগলা খাকারি দেয়, ফোঁস করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায় বেড ছেড়ে। আর কিছু লাগবে না বুয়া, তুমি এখন যাও। হাঁটুতে মুখ গুজে রুমে দৌড় আটকে বসে রইল সুখ। এতদিন কঠোর প্রতিজ্ঞায় দমিয়ে রাখা মনটা আজ আবারও বিষণ্ণ হয়ে উঠেছে অযথায়। বুক ভার হয়ে আসছে, পুনরায় কান্না পাচ্ছে কে? দুপুরবেলায় সবাই লাঞ্চ করলেও সে যায়নি টেবিলে। রামসা দুবার ডেকে যাওয়ার পরেও না। অগত্যা খাবার প্লেট নিয়ে রোবায়াত এলো মেয়ের কাছে। কি হয়েছে আমার আম্মার? কলেজ থেকে ফেরার পর থেকে এমন বিষণ্ণ কেন দেখাচ্ছে? কলেজের ঘটনাটা চেপে গেল সুখ। মা আবার টেনশন করবে, সে মুখ গোজ করে বুঝালো অন্য কথা। কলেজে যেতে ইচ্ছে করে না, সবার মাঝে নিজেকে বুড়ি বুড়ি লাগে। রোবায়াত না চাইতেও হেসে ফেললেন। ব্যাস এই ব্যাপার? একজন মেয়ের জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ তিনজন, মা, বাবা আর স্বামী। পৃথিবীর বাকিরা যা বলবে বলুক, আমার আম্মা আমাদের কাছে সেই ছোট্ট সুখ পাখি, যে আমাকে মাতৃত্বের স্বাদ গ্রহণের সুযোগ দিয়েছে। ছোট ছোট হাতে আমার চোখের জল মুছিয়ে দিয়ে ঠোঁটে হাসি ফুটিয়েছে। গুটি গুটি পায়ে পিল পিল ছুটে বেরিয়েছে পুরো বাড়ি। মা বাবা ডাকতে প্রতিবার ব্যর্থ হয়ে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে। সময়ের পর সময় কথাটা গলায় এসে আটকে গেল তার। চোখ জল হয়ে ঘুরে আসার আগে ঠোঁটে হাসি ফুটিয়ে মেয়েকে কাছে টেনে নিলেন। অনেক বড় বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন তারা সুখের কণ্ঠে কথা ফোটাতে। যখন ডাক্তার জানালো কক্রিয়ালিং প্ল্যান্ট সার্জারিতে কণ্ঠস্বর ফেরানোর জন্য রিস্ক হতে পারে, যেমন মুখের স্নায়ুতে আঘাত লাগার সম্ভাবনা থাকে, যা টেম্পোরাল হাড় এবং শ্রবণ নার্ভের কাছাকাছি অবস্থিত, সাথে আরও নানা ঝুঁকি আছে। তখনই পিছিয়ে এসেছেন রুবাইয়াত, ওনার একটিমাত্র যক্ষের ধন। উন্নতির চেয়ে তার যন্ত্রণার সংখ্যা বেশি হয়ে গেলে উনি কিভাবে পৃথিবীতে নিশ্চিন্তে শ্বাস নেবেন? পরদিন শুক্রবার থাকায় খুদে সদস্যদের স্কুল, কলেজ, ভার্সিটি অফ। বর্ণও বেরোয়নি বাড়ি থেকে। তামিজ শিকদার এবং আজাদ শিকদারও বাড়িতেই আছেন। সকালের ব্রেকফাস্ট টেবিল ছেড়ে একে একে উঠে গেল সকলেই। মেট রামসা এবং সাইবাবুয়া টেবিল পরিষ্কার কার্যে নিয়োজিত হলো। রুবায়াত আর আইজাও তখন বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। আপাতত আর কোনো কাজ নেই সেখানে। তামিজ আজাদ ড্রয়িং রুমে এসে বসলেন। পরপর হানিফা বেগম আর অভ্র এলো। বর্ণ উপরে যাওয়ার লক্ষ্যে সিঁড়ির কাছাকাছি যেতেই তামিজ শিকদার ডাক ছুড়লেন। বন্যচূড়া, কোথায় যাস? বস না আমাদের সাথে। সে থেমে গেল তখনই। অল্পক্ষণ চুপ থেকে পা উল্টো চালিয়ে সবার মাঝে এসে বসল। পরনে গ্রিন টি শার্ট, হাঁটু পর্যন্ত প্যান্ট, গলায় চেপে আছে হেডফোন। তামিজ শিকদারের সাথে তার গলায় গলায় ভাব। বয়সের বিস্তর ফারাক থাকলেও চাচা ভাতিজা পরস্পরের নিকটের বন্ধু বললেই চলে। বর্ণ এক প্রকার তামিজ শিকদারের নেওয়াটা সেই ছোট থেকেই। এমন ছুটির দিনে পরিবারের সকলে একত্রিত হলে ছোট বড় সকলেই ক্রিকেট অথবা ফুটবল খেলায় নেমে পড়ে। ইদানিং যে যার কর্তব্যে ব্যস্ততায় অনেক দিন ধরেই খেলা হয়ে ওঠে না।
অভ্র কথাটি তুলতেই নোরা লাফিয়ে উঠল। আমি বাবার পক্ষে আর বর্ণর পক্ষে। অভ্র মাথায় গাঁটটা দিল। ওরা দুজন প্রতিদ্বন্দ্বী বোনটি। বর্ণ নাখোঁজ করে দেয়, ঘুম হয়নি রাতে, আজ বেলা 2টো পর্যন্ত ঘুমোবে। কিন্তু তামিজ শিকদার মেয়েকে ধমকে উঠলেন, বহুদিন পর সবাই একত্রিত হয়েছি, একটা খেলা হয়ে যাক। বাড়ির এক পাশে গার্ডেন হলেও তার বিপরীত পাশে বিশাল খোলা জায়গা, ভূমিত ছোট ছোট দুর্বা ঘাসে আবৃত হয়, অনেকটা মাঠের মতোই লাগছে। সকলে প্রস্তুতি নিয়ে বাড়ি ছেড়ে খোলা স্থানে চলে এলো। কিন্তু বরাবরের মতো সমস্যা একটাই, প্লেয়ার কম। ঠিক এই মুহূর্তে সেই নোরার ঠোঁট উল্টে পাল্টে এলো। টিভিতে কতজন প্লেয়ার দেখায়, সেই তুলনায় তাদের বাড়ির সদস্য সংখ্যা নেহাতি কম। সে ক্ষুণ্ণ মনে আয়জার উদ্দেশ্যে বলল, আরও 10-12টা বাচ্চা কিনে আনতে পারতে তো, তাহলে আজ এই দশা দেখতে হতো না। মাহির এলো খানিক পর, তাকেও খেলায় নেওয়া হলো। তামিজ, আজাদ, দারোয়ান কাকা, গার্ড আতিফ, মেড রামসা এক দলে। তাদের বিপরীত পক্ষে আছে বর্ণ, মাহির, মেড সিফাত, গার্ড আসলাম, অভ্র, তুফা। অভ্র দুষ্ট হেসে ছুটে গিয়ে হানিফা বেগমের হাত ধরে টান দিল। বৃদ্ধা তড়িঘড়ি করে ছাড়িয়ে নিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চোটপাট দেখালেন। কত বড় ধুরন্ধর হয়েছে নাতিটা, এই শরীর নিয়ে তাকে খেলতে টানাটানি করে। সুখে এসে নোরার পাশে আসন নিল। খেলা শুরু হয়েছে ইতিমধ্যে। ক্রিকেট বল বর্ণর হাতে, ব্যাটিংয়ে আছেন তামিজ শিকদার। নোরার উচ্ছ্বাস দেখে কে, ক্ষণে ক্ষণে হাততালি দিয়ে এক একজনকে চেয়ার দিচ্ছে সে। হানিফা বেগম একজনেরই পক্ষে, অতি আদরের নাতি বর্ণ। পাশে রুবাইয়াত এবং আইজাও এলো। ওনারা পক্ষপাতিত্বে জড়াবেন না ভুলেও। ছেলে মেয়েদের পক্ষে যাবেন নাকি স্বামী? সুখ অস্ফুট স্বরে 3টি শব্দ উচ্চারণ করতে পারে, মা বা। তামিজ শিকদারের জন্য বাবা শব্দ করে এতক্ষণের উচ্ছ্বাস নিমিষেই চুপসে গেল। আউট হয়ে গেছেন ভদ্রলোক। আজাদ শিকদার ব্যাটিংয়ে নামলেন। সুখের ঠোঁট থেকে পুরোপুরি হাসি মুছে যায়নি। একসময় বর্ণদের ব্যাটিং এলো। সুখ মেয়ে এলো হঠাৎ, নিষ্ফল চোখে অপলক চেয়েই রইল কেবল। হৈ হৈ পরিবেশ। এবারে হানিফা বেগমের উচ্ছ্বাস বেশি চোখে পড়ছে। বৃদ্ধা বর্ণর নাম জপছেন শুধু। মানতেই হবে বর্ণর ব্যাটিংয়ের হাত ভালো। 6-4 নিচ্ছে খানিক পরপরই, মাঠের একবারে শেষ প্রান্তে বসে। দর্শকের ভূমিকা পালন করছিল সুখেরা। তামিজ শিকদারের বোলিংয়ে আচমকা ব্যাটে ঠাং শব্দ তুলল বর্ণ। সুখ হতবুদ্ধি হয়ে নিচের জায়গায় থমেরে বসে রইল। খানিক দূর থেকে অভ্র চেঁচিয়ে তাকে সরে যেতে বলছে বারবার। রুবাইয়াত আতঙ্কে মুখে হাত রেখে স্তম্ভিত। সুখের কানে তালা পড়েছে যেন। রমণী পাথর বনে ঊর্ধ্বমুখী হয়ে রইল মুখে হাত চেপে। বল তীব্র গতিতে তেড়ে পড়ছে তার দিকে। মুখের উপর পড়লে কি হবে তার কল্পনাতীত। বল দাবিয়ে রাখার লক্ষ্যে দুহাত কপাল ঘেঁষে তুলে ধরে তড়িৎ চোখ খিঁচে নিল সে। অল্পক্ষণ পর পিটপিট চোখ মেলে তাকালো সুখ। চূড়ান্ত বিস্ময় নিয়ে হাতের দিকে চাইল। বল তার হাতের ফাঁকে। মনে হচ্ছে হাত দুটো ভেঙে চুরে এলো এক মুহূর্তের জন্য। ব্যথায় অবশ হয়ে আসছে ক্রমশ। ঠোঁটে ঠোঁট গুজে সামনে তাকাতে তামিজ শিকদার হাত উঁচিয়ে চিৎকার করে উঠলেন, আউট। অভ্র মাহির প্রতিবাদী হয়ে উঠল নিমিষেই। সুখ যেখানে খেলেইনি সেখানে ভুলক্রমে বল ক্যাচ নিয়ে সেটাতে আবার আউট কিভাবে করে? গণ্য হবে এটা? তাদের এরূপ যুক্তি তামিজ শিকদার মানতে নারাজ, সাথে ওনার পক্ষের সকলে তো আছেই। তিনি বুঝিয়ে যাচ্ছেন সুখ সশরীরে না খেলেও মনে মনে তাদের দলেরই। দুপক্ষের জট বেঁধে গেল অল্পক্ষণের জন্য। হানিফা বেগম সমানে বকে যাচ্ছেন ওইদিকে। তিনি আউট মানবেন না কোনোভাবেই। সুখকেও চোখের চাউনিতে শাসিয়ে দিতে ভুলল না। ওর জন্যই তো বর্তমানে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ণ খানিক দূরেই, তার অভিব্যক্তিতে অনুপরিমাণ হেলদোল নেই। পাড়াড়ি করে দাঁড়িয়ে ভ্রু কোচকাছে দিক শুনলে, দু হাতে ব্যাগ ঘুরিয়ে ফিরছে অন্য কায়দায়। কর্মাক্ত কপালে গুটি কয়েক চুল এসে লেপটে আছে। পরনের সাদা জার্সির বক্ষস্থলে ঘামে ভিজে নাজেহাল অবস্থা। ঘাড় তেরা করে ফট করে হঠাৎ সুখের দিকে চাইল বর্ণ। বাজ পাখির মতো তীক্ষ্ণ ধারালো সেই দৃষ্টি। সুখ তখন স্বীয় হাতের দিকে তাকিয়ে। মুখ ফ্যাকাশে হয়ে আছে রমণীর। দুহাত খুলছে তো পরপর মুঠ পাকাচ্ছে। তীব্র গতিতে বল ওপর থেকে ছিটকে আসে, হাতে বেশ ভালো মতনই লেগেছে। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হাড়গোড় বোধহয় চুরমার। যদিও ব্যথা এখন সেরে এসেছে প্রায়। খানিক পর হয়তো বাকিটাও উধাও হয়ে যাবে। বেখেয়ালে সেও সম্মুখে নজর ছিটাতেই চোখাচোখি হয়। বর্ণর চোখের তেজি পল্লব কেঁপে উঠল যেন। সেকেন্ড পার হওয়ার পূর্বে নজর সরিয়ে নিল উভয়। ঘড়ির কাঁটা তখন দুটোর ঘরে।
রুলস অনুযায়ী শিকদার বাড়ির লাঞ্চ টাইম চলমান। কর্ত্রীরা কিচেন রুমে তোড়জোড় করছেন। রামসা আর সাইমাবুও আছে। আজাদ শিকদার নিজেদের শয়নকক্ষে প্রতিবারের মতো এবারেও জানলার ধারে ইজি চেয়ারে বসে বই পড়ছেন গভীর মনোযোগে। অবসরে তিনি বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তামিজ শিকদার তখন গার্ডেনের শেষ প্রান্তে। ওখানে ছোটোখাটো একটা মাচা, তার উপর সবুজে সবুজে ভরপুর নানা সবজির গাছ, ফাঁকফুকরে হলুদ বেগুনি রঙের ফুল লক্ষ্য করা যায়। সেখানে আবার ঝুলে আছে শশা, ঝিঙে, শিম,